This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সভ্যতার সংকটের সামনে দাঁড়িয়েছিল গোটা বিশ্ব। বললাম তার কারণ ইরান তো বিশ্বেরই একটা অংশ না, আর সভ্যতা সেটা তো গোটা বিশ্বের জন্যই একটা অন্য মাত্রা এনে দেয়। এই সভ্যতা জিনিসটার জন্যই তো মানুষ এগোয়, সভ্যতার জন্যই বাঁচে। এবং এই সভ্যতার সংকটের মুখে দাঁড়িয়ে ইরানের মানুষজন তারা রাস্তায় বেরিয়ে দেখিয়ে দিলেন মানুষই সভ্যতা তৈরি করে, মানুষই সেই সভ্যতাকে রক্ষা করে, মানুষই ওই সভ্যতাকে ধ্বংস করতে চাইলেও মানুষই সেটা ব্যর্থ করে। দেখুন, এটা কিন্তু শুধু ইরানের গল্প নয়। আমি আবার বলছি, ইরান দেশটা কীরকম, ইরান দেশটা ভালো, ইরান দেশটা মন্দ, এগুলো এটা বিচার্য নয়। সেখানে কোন ধর্ম আছে, কারা সেই ধর্মের শরিক, সেখানকার শাসক তারা মৌলবাদী কিনা, সেখানকার শাসক সেখানকার মানুষজনকে নিপীড়ন করে কিনা, সেখানকার শাসক তারা মুক্তমনা কিনা, এগুলো কোনোটার কোনো এক্ষেত্রে বিচার করার কোনো মানেই হয় না। এগুলো নিয়ে আমরা বিন্দুমাত্র চিন্তিত নই। আমরা চিন্তিত একটা জায়গাতেই, এই একটা নিদর্শন তৈরি হলে সেটা হয়তো, আজকাল তো ওই কপি পেস্টের যুগ না, একটা দেশের ক্ষেত্রে যদি এইভাবে একটা দেশের সার্বভৌমত্বকে ইচ্ছে মতো কোনো একজন পাগল যুদ্ধ উন্মাদ তিনি ভেঙে চুরে তছনছ করে দিতে পারেন, তাহলে হয়তো গোটা বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো দিন যে কোনো সময়ে তারা সেই ঘটনাটা ঘটাতে পারে। তাহলে তো গোটা বিশ্ব কোথাও মানুষ তারা নিরাপদ নয়, কোনো সভ্যতা নিরাপদ নয়। সার দিয়ে মহিলারা দাঁড়িয়েছিলেন, তারা বোঝাচ্ছিলেন যে একটা দেশকে, একটা সভ্যতাকে এইভাবে শেষ করার প্রচেষ্টার বদলে তারা একটা বার্তা গোটা বিশ্বের সামনে তুলে ধরছেন, এই শান্তিপূর্ণভাবে। এই বিপদটা কোনো একটা জায়গার না, এটা সবার। এবং এই প্রতিরোধ, এই বার্তাটাই সম্ভবত আমাদের মনে করিয়ে দিচ্ছিল যে এতটা দুশ্চিন্তা করার খুব কারণ থাকতো না যদি ইরানের মানুষজন বাংলাটা জানতেন। কেন বলছি আপনারা জানেন না? বাংলায় সেই কথাটা রয়েছে, যত গর্জায় তত বর্ষায় না, যে কথাটা চমৎকার ব্যাখ্যা দিয়েছিলেন শিবরাম চক্রবর্তী। শিবরাম লিখেছিলেন যে গর্জালেও বর্ষায় না, তার কারণ গর্জাতেই তো সব জল বেরিয়ে যায়। ট্রাম্পকে দেখে মনে হলো শিবরাম বেঁচে থাকলে নিঘাত ট্রাম্পকে নিয়ে দু চারটে কথা তো লিখতেন, কারণ এত গর্জেও এরকম না বর্ষানোর একটা চমৎকার উদাহরণ তিনি কিছুতেই হেলাফেলা করতে পারতেন না। শুনলেন তো, সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন ট্রাম্পকে, আপনি ইরানের সভ্যতাকে ধ্বংস করবেন বলছেন, ওদের সেতু বিদ্যুৎ কেন্দ্র সব গুঁড়িয়ে দেবেন বলছেন, এ তো সাধারণ মানুষের ওপর হামলা, এটা কি যুদ্ধাপরাধ নয়? উত্তরে শান্তিতে নোবেল চেয়েছে প্রায় পাগল হয়ে যাওয়া মানুষটা কি বললেন শুনলেন তো? ট্রাম্প উত্তর দিলেন, দে আর দ্য অ্যানিমেলস, ওরা জন্তু। এবার ট্রাম্প যাদের জন্তু ভেবেছেন তারা তাকে কি দেখালেন? তারা দেখালেন আসলে তারা মানবতার প্রতীক। ওই শিল্পী আলী ঘামিসারি, ওই তিনি যেখানে বাজাচ্ছিলেন সেটা ইরানের সব থেকে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দামাভান্দ। ট্রাম্প বলেছিলেন ওই পাওয়ার প্ল্যান্টগুলোকেই মাটিতে মিশিয়ে দেবেন। আর ঘামসারির মতো শিল্পী তারা হয়তো ট্রাম্পকে বার্তা দিলেন এগুলো আসলে মাটিতে মেশাতে হলে গোটা বিশ্বের মানুষের জন্য সুর, তল, লয় যেগুলো বলছিলাম সেগুলোকে সমস্ত কিছু ধূলিসাৎ করতে হবে। এই জন্যই তারা মানববন্ধন করছিলেন। এই জন্যই হয়তো তারা ট্রাম্পকে বোঝালেন সভ্যতা মানে কতগুলো ইট কাঠ পাথরের টুকরো নয়, সভ্যতার সব থেকে বড় শরিক মানুষ। বিশ্ব দেখলো এই ইরানের মানুষের এই প্রতিরোধের ছবিটা, মানববন্ধনের ছবিটা বিশ্ব দেখলো। তার কারণ বিশ্বের বহু রাষ্ট্র, বহু মানুষ তারা কিন্তু কালকে না ঘুমিয়ে কাটিয়েছেন, কারণ তারা
এটা ভাবেন নিচে অত দূরে যুদ্ধ হচ্ছে, কোথায় কি হচ্ছে সবটা কি আমার ঘাড়ে আসবে নাকি? আসলে মানুষ ভেবেছিল বা মানুষ বুঝেছিল, অনেকেই বুঝেছিলেন কত বড় সাংঘাতিক কাণ্ড একটা ঘটতে চলেছে। সত্যি তো, যদি কেউ সত্যি সত্যি এরকম একটা পুরো দেশকে মাটিতে মিশিয়ে দেওয়ার কথা বলেন এক রাত্রিরে, তাহলে সেটা যে ওই পরমাণু অস্ত্রটা ব্যবহারের মতো একটা ভয়ঙ্কর কিছু হবে না তার গ্যারান্টি আছে। আর সেটা যদি হয়, তার আঁচ থেকে কজন বাঁচতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে? সেটার থেকে তার ফলাফলগুলো পর কি কি হবে, আরও কত ঘটনা ঘটে যাবে, তার কি কোনো কিছু ঠিকঠাক আছে? তাই তারা উৎকণ্ঠিত ছিলেন। আর ট্রাম্প দেখলেন তিনি যে সভ্যতা সংকট ঘটাবেন বলছিলেন, সেই সভ্যতার শরিকরা তার বিরুদ্ধে গোটা বিশ্বে একটা বার্তা ছড়িয়ে দিচ্ছেন, যে বার্তাটা তার দেশে এসে পৌঁছচ্ছে। সেখানকার মানুষজন বিক্ষোভ করতে শুরু করেছে এবং তিনি যে আসলে নিজের দেশেই একঘরে হয়ে পড়ছেন, বা নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করলে নাক কাটার যন্ত্রণাটা যে বেশ বেশ জোরালো, এটাই হয়তো তিনি বুঝতে পেরেছিলেন। হয়তো বুঝতে পেরেছিলেন যে এই সাধারণ মানুষগুলোর ওপর হামলা হলে এই যুদ্ধাপরাধের দায়টা তিনি কিছুতেই এড়াতে পারবেন না। তার মতো মানুষের মনে যখন তখন যদি এরকম অদল বদল ঘটে যেতে পারে, আজকে তিনি শান্তির নোবেল চেয়েছে পাগল হতে পারেন, কালকেই যদি তিনি মনে করেন যে যুদ্ধ করে একটা দেশকে সভ্যতাকে মাটিতে মিশিয়ে দেবেন, তাহলে বাকি যে দেশগুলো, বাকি যে মানুষগুলো তার পক্ষে আছে, তারাও যে কোনোদিন হট করে বদলে যাবে না, তাকে বন্ধুর বদলে শত্রু ভাবতে শুরু করবেন এবং গোটা বিশ্বের সামনে একমাত্র শত্রু হিসেবে তিনি, বা মানবতার একমাত্র শত্রু হিসেবে তিনি চিহ্নিত হবেন না, এর তো কোনো গ্যারান্টি নেই। এটাই হয়তো ট্রাম্প বুঝতে পেরেছিলেন। আর এটা বুঝেই হোক বা ওই বাংলাটা জেনেই হোক, ট্রাম্প সাহেব কিন্তু এটা বুঝিয়ে দিয়েছেন, গড়জায় যারা বেশি তারা সবসময় বর্ষায় না, বিশেষ করে এই তার মতো ব্যবসায়ী রাজনীতিক বা রাজনৈতিক ব্যবসায়ীরা। ট্রাম্প সম্ভবত এমন একজন রাষ্ট্র লিডার যিনি নিজের দেশের সর্বোচ্চ ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের দেওয়া রিপোর্টকে তোয়াক্কা না করে আক্রমণ করেছিলেন ইরানকে। দ্বিতীয়ত একটা কথা বলাই বাহুল্য, সেটা হলো যে আজকের ডেটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প তার নিজের সেনেটের কাছে, তার নিজের কংগ্রেসের কাছে মুখ দেখাবার জায়গায় নেই, কারণ ওনারা কেউই বুঝতে পারছে না যে মিড টার্ম ইলেকশনের রেজাল্ট ডোনাল্ড ট্রাম্পের কতটা পক্ষে যাবে, এবং সেই সম্ভাবনাকে দেখেই ডোনাল্ড ট্রাম্প আজ পিস প্রসেস বা পিস টক্সের দিকে যেতে চাইছে, যদিও সেটাও লোক দেখানো। সুতরাং এক পেশে কোনো পিস টক্স বেশি দিন টিকতে পারে না, এবং এক্ষেত্রেও সেটা ঠিকবে বলে আমার মনে হয় না। দেখুন, সংশয় তো আছেই, শুনলেন তো প্রতিরক্ষা বিশেষজ্ঞের বক্তব্য। তার এটা ভাবার কারণ আছে। তার কারণ একদিকে ট্রাম্পের মতো একজন যুদ্ধোন্মাদ, আর অন্যদিকে কারা বলছে যে তারা মধ্যস্থতা করেছে, পাকিস্তান, সুরির সাক্ষী মাতাল। এবার এই যেখানে কম্বিনেশান, সেখানে শান্তির ললিত বাণী ব্যর্থ পরিহাস ছাড়া আর কি হতে পারে, এই আশঙ্কাটা কিন্তু অসংখ্য মানুষের মধ্যে রয়েছে। দেখুন, আমেরিকা আর ইসরায়েল এই যখন ইরানে আক্রমণ শুরু করেছিল, তারপর থেকে 40 দিনে প্রায় 12,000 ড্রোন আর মিসাইল হামলা হয়েছে ইরানে, মানে গড়ে 300 হামলা হয়েছে। সেখানে ট্রাম্পের হুমকির পর কম বেশি 650 ড্রোন আর মিসাইল ইরান তাক করে দাগা হয়েছে, অর্থাৎ গড়ে যা হামলা হতো তার থেকে একটু বেশি হামলা করেছে আমেরিকা। ফলে আমেরিকান প্রেসিডেন্ট যে আসলে ঢোক গিলেছেন, যতটা গর্জেছেন ততটা বর্ষাতে পারেননি, এটা তো পরিষ্কার। কিন্তু শুধু কি তিনি ঢোকই গিললেন, একই সঙ্গে তো নিজের প্রশাসনের ওপর খড়গহস্ত হয়েছেন। তার মানসিক অবস্থা নিয়ে সন্দিহান বহু মনোরোগ বিশেষজ্ঞ তারা কিন্তু রীতিমতো আশঙ্কিত ছিলেন যে তিনি কি না কি করে বসতে পারেন, তার পক্ষে সব করা সম্ভব, মানে ওই পরমাণু আক্রমণ আর কি, এইগুলো সব যা খুশি তিনি করতে পারেন, এটা সবাই ভেবেছিলেন। কিন্তু যাতে মাতাল তালে ঠিক বলছে বাংলায় আরেকটা কথা আছে, এটা আবার আমেরিকানরা হয়তো ভালো করে বুঝে উঠতে পারেননি। ফলে গতকাল যখন সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন তিনি ওই পরমাণু যুদ্ধের পরিকল্পনা করছেন কি না, তখন কিন্তু তিনি যেটা বলেছিলেন সেটা খুব ইঙ্গিতপূর্ণ, বুঝে নিতে হবে। এবার আমরা বুঝে গেছি তার দৌড়, তার কতটা
বর্ষণের ক্ষমতা, সেটা আমরা বুঝে গেছি। কারণ দেখুন, এই যে গোটা বিষয়টায় আমরা যা আশঙ্কা করেছিলাম সেটা হয়নি, এর মানে যে ভবিষ্যতেও কিছু হবে না এটা হয়তো নয়, কিন্তু কি ঘটলে কি হতে পারে তার একটা ডেমো সবার সামনে উঠে এসেছিল। আর একটা যেটা শুনলেন, আমেরিকার সেনাবাহিনীর শীর্ষকর্তারা ট্রাম্পের যাবতীয় প্রস্তাব কিন্তু খারিজ করে দিয়েছে। প্রাক্তন সেনাকর্তাদের অনেকেই প্রকাশ্যে ট্রাম্পের সমালোচনা করছিলেন। এবং সব থেকে বড় কথা, ওই প্রথম যখন ওই 6 জন সেনার মৃতদেহগুলো কফিনে করে এসেছিল, ট্রাম্প ঝাঁপিয়ে পড়ে তাদের সাথে ছবি বরং তুলেছিলেন, কিন্তু তারপরে যখন বাকি দেহগুলো এসছিল তাকে ধারে কাছে দেখা যায়নি। এবং তারপর থেকে হোয়াইট হাউসের তরফ থেকে কতজন মারা গেছে সে সম্পর্কে একটা শব্দও বলা হচ্ছে না। অথচ বেসরকারি মতে সেই হতাহতের সংখ্যা ওই মার্কিন সেনাদের, সেটা কিন্তু প্রচুর হতে পারে। দেখুন, এই জায়গার থেকেই হয়তো যে ওই মার্কিনীরা তারা ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়ে উঠছিলেন, অথবা তারা নিজেরা কি বিপন্ন বোধ করছিলেন না। সেই জন্যই কি তারা ওই রকমভাবে ক্ষিপ্ত হয়ে উঠে আমেরিকান প্রেসিডেন্টের বিরুদ্ধে তারা মুখ খুলছিলেন। আচ্ছা, আমেরিকানরা কি জানে না কানাকে কানা, খোরাকে খোরা বলতে নেই, পাগলকে কেউ পাগল বলে? শোনা যাচ্ছে ইতিমধ্যেই সেনাবাহিনী, সরকারি আর প্রশাসনিক স্তরের বেশ কিছু শীর্ষস্থানীয় অফিসারের বিরুদ্ধে ট্রাম্প ব্যবস্থা নিতে চলেছেন। মানে তার দেশের প্রশাসনটা কিভাবে চলবে, সরকারটা কিভাবে চলবে, হ্যাঁ, তার মধ্যে তাদের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট ট্যাবার্ট সবাই আছে। এবার এটা নিয়ে তো লোকজন এখন শঙ্কায় ভুগছেন যে এবার ওখানে তো যা করার করেই ফেলেছেন, এবার নিজের দেশের সরকারটাকেও না তিনি এরকমভাবে ঝটিকা আক্রমণে পুরো একদম লাটে তুলে দেন। চলবে কী করে সরকার, এটা সবাই ভাবছেন। এদিকে মনে হচ্ছিল যে বলে না, হ্যান্ড গ্রেনেডের পিন একবার খুলে ফেললে সেটা কারো না কারোর দিকে ছুটতেই হয়, নাহলে সেটা যদি হাত থেকে পড়ে যায় তাহলে নিজেরই ক্ষতির আশঙ্কা থাকে। সেটাই হয়তো ট্রাম্প এখন বুঝছেন এবং আমেরিকানদের বোঝাচ্ছেন। তাও আর এমন একটা সময় যখন আমেরিকা যুদ্ধ থেকে পালিয়ে গেল বলে লোকে সন্দেহ করছে। ট্রাম্প বলেছেন হরমুজ খোলার ব্যাপারে আলোচনাটা হবে, তাই 2 সপ্তাহ আমেরিকা ইরানে কোনো হামলা করবে না। এবার এটাতে ইরান, তারা আবার বলছে, ট্রাম্প বলেছেন আমরা জিতে গেছি, ইরানও বলেছে তারা জিতে গেছেন। এবার ট্রাম্প যে শর্তে তারা জিতেছেন বলছেন, ইরান তারা যে শর্তে জিতেছে বলছে, দুটোর মধ্যে কিন্তু কোনো মিল নেই। ফলে ওই বললাম, এই মাঝখানে ওই পাকিস্তানের মধ্যস্থতায় এই যে একটা দুপক্ষই জিতে যাওয়া একটা যুদ্ধবিরতি হচ্ছে, সেটা খুব একটা ভেবে লাভ নেই আর কি। ওটা নিয়ে আপাতত স্বস্তি পাওয়া যেতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী স্বস্তি পাওয়ার কোনো জায়গা নেই। আমেরিকা তারা বলছে যে তারা ওই পাকিস্তানের প্রধানমন্ত্রীর ওপর বিরাট খুশি যে তারা এরকম একটা গুরুত্বপূর্ণ সময় এরকম একটা দায়িত্বপূর্ণ ব্যবহার করেছেন আর কি। আর ইরানের সর্বোচ্চ নেতা মজতবা খামনেইয়ের মুখপাত্র বলেছেন, ইরান একমাত্র ভারতকে বিশ্বাস করে, ভারতের ভরসাতেই তারা আলোচনায় আগ্রহী হয়েছে। সে যাই হোক, ট্রাম্পের মতো ঢোক গেলার কাজটা এখানেও কি কেউ করছেন? এটাই প্রশ্নটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কারণ ট্রাম্প যেরকম গর্জেছিলেন যে ইরানকে ধুলোয় মিশিয়ে দেবেন, তেমনি এখানেও তো কেউ বলেছিলেন SIR একটা নামও যদি বাদ যায় তাহলে দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের কাজকর্মগুলোকে সব অচল করে দেবেন, কমিশনকে ঘেরাও করবেন, গোটা রাজ্য জুড়ে আগুন জ্বলবে। প্রচুর গর্জেছিলেন। যারা গর্জেছিলেন তারা একজনও কি সেভাবে বর্ষালেন? একজনের নাম বাদ গেলেও যারা হিল্লি দিল্লি করে দেবেন বলেছিলেন, প্রায় 91 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার পর তারা ঠিক কী করছেন? ট্রাম্পের মতো তারাও কি বোঝাচ্ছেন যে গরজালেও সবসময় বর্ষাতে নেই, অথবা গরজালেই বর্ষাতে হবে, এই বিষয়টা রাজনীতিকদের ডিকশনারিতে লেখা নেই? বিবেচনাধীন 60 লক্ষ ভোটারের মধ্যে 27 লক্ষ নাম বিচারকরা বাদ দিয়ে দিয়েছেন। এদের জন্য ট্রাইব্যুনাল গঠন হয়েছে, যাতে যাদের বাদের তালিকায় কোনো ভোটার থাকেন, যদি বৈধ ভোটার, তাহলে তার নামটা আবার ওঠে। তার ব্যবস্থা তো এটাই, এই জন্যই তো ট্রাইব্যুনাল, না হলে আর ট্রাইব্যুনাল কেন হতো?
কিন্তু বিবেচনাধীন থেকে বাদ চলে যাওয়া এই যে 27 লক্ষ ভোটার, যাদের মধ্যে অনেক বৈধ নাগরিক, বৈধ ভোটার থাকতে পারেন বলে সবার মধ্যে একটা আশঙ্কা রয়েছে, এবং এই ব্যাপারে কিন্তু বিজেপি, তৃণমূল কেউ বাদ নেই। তৃণমূল বলছে, বিজেপির যিনি এই মুহূর্তে রাজ্য সভাপতি তিনিও বলছেন, যদিও একে অপরের দিকে দোষটা ঠেলে দিচ্ছেন, দায়টা ঠেলে দিচ্ছেন, কিন্তু বলছেন তো। এবং ট্রাইব্যুনাল গঠনটা সেটাই প্রমাণ করে দিচ্ছে যে এই জায়গাটায় সংশয় সামান্য হলেও থাকতে পারে, এটা আদালতও মনে করছে। সেই জন্যই তারা একটা যাচাই করে নিতে চাইছে, ছেঁকে নিতে চাইছে শেষ। কিন্তু সেটা তো পরে হবে। যারা পরে গিয়ে প্রমাণিত হবেন তারা বৈধ ভোটার ছিলেন, তারা যে এবারের ভোটটা দিতে পারছেন এটা তো একরকম নিশ্চিত হয়ে গেছে, কারণ আদালতে স্পষ্ট কোনো নির্দেশ না থাকায় ওই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর নিয়ম মেনে চূড়ান্ত ভোটার তালিকাটা ফ্রিজ করে দিয়েছে কমিশন। অর্থাৎ যে 6.5 লক্ষ ভোটারের নাম এসআইআর শেষে ওই তালিকায় উঠেছে, তার বাইরে আর কোনো ভোটার ভবিষ্যতে যাই হোক না কেন এবারের মতো ভোট তো এই ভোটটায় তো আর ভোট দিতে পারবেন, এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তাহলে একটা নাম বাদ গেলেও যারা দেখে নেবেন বলছিলেন, তারা এখন কেন সেই গর্জনের মান রক্ষা করছেন না বলুন তো? সকলের জন্য অনেক অনেক শুভনন্দন, শুভ কামনা। আমি মনে দুঃখ নিয়ে করছি, কারণ এত নাম বাদ দিয়েছে মানুষের, যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার, এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদবাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাইব। যতক্ষণ না ট্রাইব্যুনালে বাদ যাওয়া ভোটারদের ঝাড়াই বাছাই শেষ হচ্ছে, ততক্ষণ এই তালিকা ফ্রিজ করা চলবে না। ততদিন পর্যন্ত, যতক্ষণ না ঝাড়াই বাছাই শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত ভোটটা পিছিয়ে দেওয়া হোক। এই দাবিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বলিয়ে নিতে চেয়েছিলেন অধীর চৌধুরী। এবার বহরমপুরের কংগ্রেস প্রার্থীর সেই ইচ্ছেটা যে পূরণ হচ্ছে না এটা তো পরিষ্কার। ভোট পেছানোর দাবি তার মাথায় থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় কি সেটা লুকিয়ে রাখতেন? শুনলেন তো তার বক্তব্য। 27 লক্ষ মানুষের স্বার্থে তিনি নিজের দলকে ঝুঁকির মুখে রেখে রাষ্ট্রপতি শাসন হতে পারে জেনেও ভোট পেছানোর আর্জি করছেন। এর থেকে বড় মানুষের জন্য, মানুষের কাছে ভোট প্রচার আর কিছু হতে পারতো বলুন তো? তৃণমূল কংগ্রেস নেত্রী কি সেটা জানতেন না? কিন্তু তারপরেও যখন সেটা তিনি করেননি, তখন বোঝাই যাচ্ছে যে অধীর চৌধুরীর প্রস্তাবটা তার বিলকুল পছন্দ হয়নি। ভোট পেছানোর দাবি জানানোর পথে তৃণমূল কংগ্রেস হাঁটছে না। হয়তো তার বদলে তারা আরেকবার ওই সুপ্রিম কোর্টের এজলাসে যাবেন, ওই তার ইঙ্গিত দিলেন। তারা বুঝতে পারছেন না কেন ফ্রোজেন হয়ে গেল, অর্থাৎ ওই আপাতত চূড়ান্ত হয়ে গেল ভোটারদের তালিকাটা। এটা যে চূড়ান্ত হবে এটা তো আগের থেকেই ঠিক ছিল। এই বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দিয়ে ওই 60 লক্ষ নাম ঝাড়াই বাছাই করা হলেই যে যারা যারা সাপ্লিমেন্টারি লিস্টে নাম উঠবে তাদের নিয়ে যে চূড়ান্ত ভোটার তালিকাটা তৈরি হয়ে যাবে, এটা তো সুপ্রিম কোর্ট আগেই বলে দিয়েছিল। এটা কি সত্যি না বোঝার মতো কিছু বিষয় ছিল নাকি? মাঝে মধ্যে রাজনৈতিক নেতারা একটু সময় নিতে চান না বোঝার ভান করে। দেখুন, সেক্ষেত্রে যদি তিনি সুপ্রিম কোর্টে যান, এজলাসে যান, তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আরেকবার সেখানে আইনজীবীর বেশে দেখা যেতে পারে। এই যে কমিশন যে ভোটার তালিকাটা ফ্রিজ করে দিয়েছে সেটা নিয়ে আইনি লড়াইয়ের সম্ভাবনাটা যে তিনি রাখবেন, অন্তত এটা বুঝিয়ে দেওয়ার জন্য যে তারা কিছু করছেন, এটা তো তার বক্তব্য থেকে মোটামুটি ফুটে উঠল। কিন্তু একজন বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোট হওয়া উচিত নয়, এটা নিয়ে দাবিটাকে কি সেরকম জোরালো বলে মনে হলো? এটা যে দাবিটা যে সম্পূর্ণ যুক্তিগ্রাহ্য এতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ফের মামলা মোকদ্দমার ইঙ্গিত দিলেন, তারপর তো একটা প্রশ্ন না করলেই নয়। এর আগেও এই নাম বাদ যাওয়া নিয়ে তো এতদিন ধরে মামলাটা চলছিল, যেটাতে তিনি স্বয়ং সুপ্রিম কোর্টে এজলাসে হাজির হয়েছিলেন সওয়াল করতে, যার জেরে সুপ্রিম কোর্ট এই কমিটি গড়ে দিয়েছিল, এই বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের, বিচারকদের দিয়ে এই 60 লক্ষকে ঝাড়াই বাছাই করতে বলেছিল। এবং সেই সময় তার কথা ছেড়ে দিন,
তার হয়ে যে নামজাদা আইনজীবীরা কমিশনের বিরুদ্ধে মামলাটা লড়ছিলেন, তারা কি তখন এতদিন পর্যন্ত এর আগে যতগুলো শুনানি হচ্ছে একবারও বলেছিলেন যে যতক্ষণ না একজন বৈধ ভোটারও বাদ নেই এটা সুনিশ্চিত হচ্ছে, সমস্ত বৈধ ভোটারের ভোটাধিকার যতক্ষণ না সুনিশ্চিত হচ্ছে ততক্ষণ ভোট করার দরকার নেই, ভোটটা পিছিয়ে দেওয়া হোক প্রয়োজনে? দেখুন, এই সওয়ালটা কেউ করেছিলেন বলে তো শোনা যায়নি। তৃণমূলের হয়ে, অন্যান্য দলের হয়ে, যে দলের হয়েই যে আইনজীবীরা ওখানে হাজির হয়েছিলেন, কমিশনের বিরুদ্ধে কোর্টে গেছিলেন, একজন কেউ কি এ কথাটা বলতে শোনা গেছিল ট্রাইব্যুনাল শেষ হোক, নিশ্চিত হোক যে একজন বৈধ ভোটারও বাদ যায়নি, তারপর ভোটটা না হবে, এখন ভোট করার দরকার নেই? এটা যদি আগে কেউ না বলেন তাহলে এখন ওই সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই ভোটার তালিকাটা পুরো বিভিন্ন শেষ সাপ্লিমেন্টারি লিস্টটা বেরিয়ে যাওয়ার পর যদি ফ্রিজ করে দেওয়া হয়, তখন নতুন করে মামলা করার কথা আসছে কোত্থেকে? যদি সেটা আসে তাহলে বুঝতে হবে যে আসলে ভোটারদের নিয়ে কারোর কোনো মাথা ব্যথাই নেই। হ্যাঁ, বৈধ ভোটাররা থাকলেন কি গেলেন, এটা সম্পূর্ণরূপে তাদের মাথা ব্যথা, মানে যাদের বাদ গেল নামগুলো তাদের মাথা ব্যথা, রাজনৈতিক নেতাদের না। সাধারণ ভোটার ভুগলে ভুগুক, তাদের নিয়ে রাজনৈতিক দলগুলোর আগ্রহ শুধুমাত্র রাজনীতি করা। ডান বাম শাসক বিরোধী সব পক্ষই আসলে ভোটারকে বোকা বানাচ্ছে। ভোটারের ঘাড়ে বন্দুক রেখে ভোট রাজনীতি করাটাই আসলে তাদের মূল লক্ষ্য, এবং দুর্ভাগ্যজনক হলেও এটা কিন্তু সত্যি। আমি বিচারকদের নয়, বিচারের রায়ে আমি কল্যাণকে জিজ্ঞেস করছি, কি করে টোটাল ফ্রোজেন হয়ে গেল ফার্স্ট ফেজের ভোটার লিস্ট? আমার মাথায় এটা ঢুকছে না। আমি গবেট হতে পারি, আমি গর্ধব হতে পারি, কিন্তু আমি নিজেও ফ্রম দ্য ল কোয়েশ্চেন আই এম জাস্ট আস্কিং ইউ। সেদিনকে লাস্ট ডেট অফ নমিনেশন, সেদিনকে লিস্ট ফ্রোজেন হয়ে যাবে। না, তাহলে ট্রিব্যুনালে যে নামগুলো হলো না তার জন্য কে দোষী? আমি আসছি, এই যে ট্রাইব্যুনালকে ফাংশন করতে দেয়নি তার জন্য নিঃসন্দেহে ইলেকশন কমিশন দোষী। চৈত্র মাসে সেলে গেছিলে নাকি? হ্যাঁ, চৈত্র মাসে সেলে একটু কনসেশন দেয় জামা কাপড় কিনতে, খোলাখুলি বলো না বাবা, কারোর নাম ডিলিশন আর কাউকে কনসেশন কেন করলে? এটা তুমি করনি, বাট কেউ তো করেছে। আর যারা করেছে মানবতা তাদের ক্ষমা করবে না, গণতন্ত্র তাদের ক্ষমা করবে না। বিজেপি ফোন করে করে জাজেদের, আর কিছু বললাম না, কে রোজ ফোন করে? ওই মোটা ভাই নাম কেটেছে। আমি আমার জীবন দিয়ে লড়াই করব। মাঝে মাঝে মনে হয় আমি এখান থেকে চলে গিয়ে আইনজীবী হয়ে আবার প্র্যাকটিস করা শুরু করি। শুধু চিফ মিনিস্টারের চেয়ারটা আছে বলে আমি করতে পারি না। অধীর চৌধুরী হুঁকে পড়ে দিদি গাছে উঠছে। দাবি করুন বৈধভাবে, কবে আদালতে যাবেন? আর ভোট হওয়ার পরে এখনই যান, আপনি যান, আপনার উকিলের ড্রেস আমি কিনে দিব। এটা মানুষের অধিকারের প্রশ্নে কথা বলছি আমি। কবে যাবেন আদালতে? আর বন্ধ করে দিন, এই ভোটের কোনো মানে হয় না। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখে আপনাদের মনে হচ্ছিল না যে একদম পরীক্ষার হলে পরীক্ষা দিতে এসে তিনি দেখলেন পরীক্ষা দিতে বসেছিলেন ইংরেজি, কেউ এসে গেছে প্রশ্ন বাংলায়? একটা অদ্ভুত থতমত অবস্থা, একটার পর একটা প্রশ্ন বান ছুটে আসছে, যেন আদালতের প্রতিভু বা নির্বাচন কমিশনের প্রতিভু এখানে যেভাবেই ধরুন না কেন সেটা তিনি। অবশ্য তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এই সমস্ত ব্যাপারে হয়তো এসবগুলো তার জানা আছে কিভাবে সামলাতে হয়। কিন্তু দেখুন, এবারের ভোটটায় এমনিতেই একটা আষ্টে গন্ধ লেগে গেছে। বিজেপি ক্ষমতা এলে বাঙালির মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, এই দাবিটা তো তৃণমূল কংগ্রেস করেছিল, এবং করে একটা ফিসফিসানি শুরু করে দিয়েছিল, যার জন্য বিজেপির প্রার্থীদের ওই মাছ ঠাছ নিয়ে বেরোতে হচ্ছে। সব মিলিয়ে একদম সত্যিকারের মেছো গন্ধ লেগে গেছে। এবার তার সঙ্গে তারা জুড়ে দিয়েছিল, কি তৃণমূল কি জুড়ে দিয়েছিল, যে বিজেপির কথায় নির্বাচন কমিশন ভোটার তালিকা তৈরি করছে, কোথায় কত ভোটারকে বাদ দিতে হবে সেটা বিজেপির নেতারা কমিশনকে বলে দিয়েছে। এবার কথা বলে বাঙালির মনে বিজেপির সম্পর্কে মনোভাবটা যে মমতা বন্দ্যোপাধ্যায় আরও ফিসি করে দিতে চেয়েছিলেন, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই।
কিন্তু আমরা জানি যারা রাজনীতি করেন তারা যেহেতু কাঁটা বাছতে পারদর্শী, তাই মমতা বন্দ্যোপাধ্যায় ছড়ানো এই যাবতীয় মানে কাঁটা সহ মাছগুলোর থেকে কাঁটা বেছে নিশ্চয়ই বিজেপির নেতারা নিজেদের যেটা দরকার সেটাকে বার করে নেবে। ঠিক যেভাবে অধীর চৌধুরী বারবার ভোট পেছানোর দাবিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বার করার চেষ্টা করলেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাঁটাটাকে বেছে ভোটারের নাম বাদ যাওয়ার ইস্যুটাকে অন্যভাবে দেখে নিয়েছে। ঠিক সেইভাবে হয়তো বিজেপিও এই খোদার ওপর খোদকারি মানে কমিশনের ওপর ছড়ি ঘোরানোর অভিযোগটাকে সামলে নেওয়ার চেষ্টা করবে বলেই আমাদের বিশ্বাস। কিন্তু তৃণমূল কংগ্রেস নেত্রী যেখানে কমিশন আর বিজেপির বিরুদ্ধে এতটা আগ্রাসী, এতটা আক্রমণাত্মক, প্রয়োজনে ওই মামলা মোকদ্দমার কথা ভাবতে শুরু করে দিয়েছেন, যেখানে অধীর চৌধুরী প্রশ্ন তুলছেন করবেন তো বটে, কবে করবেন? তো সেইখানে এরকম একটা হাতে গরম বিষয় হাতে পেয়েও কেন তৃণমূলের প্রতিনিধিরা হারালেন এইটা বুঝতে পারলাম না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বুঝতে পারেননি যে ভোটার তালিকাটা হঠাৎ কি করে ফ্রিজ হয়ে গেল, ঠিক সেরকম করেই আমরা বুঝতে পারলাম না যে আজ দিল্লিতে এই রকম পরিস্থিতিতে একটা এত লোকের নাম সদ্য বাদ গেল কালকে, তারপর দেশের মুখ্য নির্বাচনিক আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা এই 27 লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নটাই তুললেন না। এর মধ্যে বৈধ ভোটাররা রয়েছে, তারা দাবি করছেন তাহলে বৈধ ভোটারদের বাদ দিয়ে ভোটটা কিভাবে হবে, কিভাবে এই ভোটার তালিকাটা ফ্রিজ করা হলো, এই প্রশ্নটা করলেন না। মানে দেখুন, নির্বাচন কমিশনার কিরকম সরাসরি 1:1 প্রশ্ন তোলার সুযোগ তো পাওয়া যায় না, সেই সুযোগ তাদের সামনে ছিল, কিন্তু সুযোগের সদ্ব্যবহার তারা করলেন কি? দেখুন, নর্মালি কমিশনের সাথে ওই বন্ধ ঘরের ভেতর কি কি কথা হয়েছে সেটা এমনিতে আপনার আমার জানার সম্ভাবনা নেই, যদি না যারা ওখানে আলোচনা করছিলেন তারা বেরিয়ে এসে কিছু বলেন, এবং সেটাও আলাদা আলাদাভাবে দুপক্ষের ভার্সান, সবাই নিজের নিজের মতো করে বলবেন, এটাই তো স্বাভাবিক। ফলে ভেতরে কে কি বলেছেন সেটা আমরা তাদের মুখ থেকেই শুনছি, সেটুকুনি থেকেই যেটুকুনি বার করা যায়। কিন্তু এটা নিয়ে তারা যে কিছু বলেননি, এটা তো ওই কমিশনের দপ্তর থেকে বেরিয়ে এসে ডেরেক ওব্রায়েন তৃণমূলের সাংসদ নিজেই বলেছেন বিষয়টা বিচারাধীন, সুতরাং তারা এই বিষয়ে কোনো কথা তোলেননি। মানে কথাটা যে তারা তোলেননি এটা পরিষ্কার, আর তোলেননি যখন তখন তো আমরা প্রশ্ন করতেই পারি। কাল পর্যন্ত যারা বলছিলেন যে কমিশনে গেলে সবার আগে জানতে চাইবেন কেন এই 27 লক্ষ ভোটারকে বাদ দিয়ে ভোটটাকে করা হচ্ছে, তারা কি আজ ঢোক গিললেন? যদি গেলেন তাহলে কেন? ভোটারের সামনে ভোটের প্রচার একরকম আর কমিশনে গিয়ে কমিশনারের সামনে আরেক রকম, এটা যদি হয় এবং এটা যদি লোকে জানতে শুরু করে বা বুঝতে শুরু করে, তাহলে কেউ যে ওই যেরকম ট্রাম্পকে এখন ওখানকার মানুষজন বলছেন যে উনি স্প্লিট পার্সোনালিটি, অর্থাৎ দুরকম মানুষ, মুখে এক ভেতরে আর এক, সেই রকম কিছু ভাবতে শুরু করে, তাহলে সেটা কি খুব ভালো প্রচার হবে? স্পেসিফিক ঘটনা কি ঘটেছে, কিভাবে ঘটছে, সেইগুলো তুলে ধরবো। অবশ্য বড় 27 লাখ টাকা কিভাবে, কোন কনস্টিটুয়েন্সিতে কি হচ্ছে, আমরা উদাহরণ দেব। 27 लाख के बारे में कुछ नहीं बोले, जो नाम कटे हैं हम लोग नहीं, वो सुप्रीम कोर्ट और उनका बीच में है ना। हमारा स्पेसिफिक 6 उदाहरण हम लोग दिया, कोई जवाब नहीं दिया। ড্রামা প্রচারে থাকার জন্য তৃণমূল হচ্ছে এস্টাবলিশ রেজিস্টার্ড লায়ারদের পার্টি, তার নেত্রী কোম্পানির মালিক অলসো লায়ার, কোনোদিন সত্যি কথা বলে না, মিথ্যা মিথ্যা মিথ্যা। দেখুন, তৃণমূলের প্রতিনিধিরা বৈঠক করে আসার পরেই কমিশন একটা টুইট করেছে, অদ্ভুত, এটা একদম অভূতপূর্ব ঘটনা। মানে একদম এটা মনে হচ্ছে 1:1 লড়াই হচ্ছে কমিশন বনাম তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রতিনিধিরা বেরিয়ে এসে বলেছিলেন যে তাদের ভেতরে অপমান করা হয়েছে, ওই জ্ঞানেশ কুমার তাদের অপমান করেছেন, আর যেটা আমরা জানতে পেরেছিলাম যে ভেতরে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, এবং তার ফলে তখন দুপক্ষই যা যা বলার বলেছেন আর কি। এক পক্ষে এক হাতে তো তালিটা বাজে না, না, একটা ফ্রিকশন দরকার, তবে তো তালি বাজছে, ঘর্ষণ।
এইটাই হচ্ছে আসল কথা। সেই সংঘাতটা ভালো হয়েছে, যার জন্যে আওয়াজ ভালো হয়েছে। এবার সে আওয়াজটা কার চোখে কার কানে কিভাবে এসছে সেটা তো পরের কথা। কিন্তু তার পরিপ্রেক্ষিতে যেহেতু এক পেশে বক্তব্যটা আমরাই বললাম যে দুপক্ষের আলাদা আলাদা বক্তব্য আমরা পাবো, সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারি। ভেতরে কী হয়েছে দাঁড়িয়ে তো আমাদের ক্যামেরা অ্যালাউ করে না, তাই দেখাতে পারছি না। তো আলাদা করে তৃণমূলের বক্তব্য আমরা শুনছিলাম যে যেহেতু ওই সুপ্রিম কোর্টের বিচারাধীন, সুতরাং ওই ব্যাপারটা নিয়ে তারা কিছু বলতে পারেননি বেশি, আর ওই তাদের অপমান করা হয়েছে। এর জবাবে কমিশন একটা টুইট করেছে, তাতে লেখা হয়েছে যে বাংলায় ভয়মুক্ত হিংসামুক্ত একটা ভোট করাতে তারা বদ্ধপরিকর, কোনো রকম ছাপ্পা বুদ্ধখোল বরদাস্ত করা হবে না। আচ্ছা, কমিশন কি বোঝাতে চাইল? যেগুলো তারা হতে দেবেন না বলে বদ্ধপরিকর, তৃণমূল সেগুলো সম্পর্কেই কিছু বলতে গেছিল, সেগুলোতেই ছাড় চাইছিল। মানে নইলে হঠাৎ করে তাদের এই বিষয়গুলো, এইগুলোই তো কাজ নির্বাচন কমিশনের, আলাদা করে হঠাৎ করে এই বৈঠকের পর সেটা টুইট করে জানাতে হলো কেন? এটাই তো স্বাভাবিক। নির্বাচন কমিশন চাইবেন একটা সুস্থ স্বাভাবিক একটা নিরপেক্ষ নির্বাচন হবে, যেখানে ভোটাররা মুক্ত মনে নিজেদের মতামত জাহির করতে পারবেন, কোথাও হিংসা হবে না, রক্তপাত হবে না, কিচ্ছু হবে না। এগুলো তো অবভিয়াস। আমরা যখন ওই প্রথম সাংবাদিকতা শুরু করেছিলাম না এই অডিও ভিজুয়ালে, তার আগে প্রিন্টের সাংবাদিকতা একরকম ছিল, তার আগে রেডিওর সাংবাদিকতা একরকম ছিল, কিন্তু অডিও ভিজুয়াল এসে গেছে, তখন তার ব্যাকরণটা একদম অন্যরকম। তো তখন আমাদের শেখানো হয়েছিল, জানেন তো, ডোন্ট রাইট দ্য অবভিয়াস। ডোন্ট রাইট দ্য অবভিয়াস মানে কি? মানে ধরুন কেউ একজন লাল জামা পরে যাচ্ছে, সেটা রেডিওতে হয়তো বলতে হবে যে উনি লাল জামা পরে এসেছিলেন, প্রিন্টে হয়তো ছবির মতো করে আপনার সামনে গোটা বিষয়টা তুলে ধরার জন্য আপনাকে বলতে হবে উনি লাল জামা পরে এসেছিলেন। কিন্তু টেলিভিশনের পর্দায় সেখানে তো মানুষজন দেখতেই পাচ্ছেন উনি কী রঙের জামা পরে এসেছিলেন, তাহলে কষ্ট করে আবার ওই লাল রঙের জামা পরে আসার কথাটা লেখার দরকারটা কি? এটা তো বাহুল্য। যে জিনিসটা স্বতঃসিদ্ধ, যেটা দেখা যাচ্ছে, সেটা নিয়ে আলাদা করে বলার কোনো দরকার নেই। ঠিক এই একই রকমভাবে আমাদের মনে হচ্ছিল যে যে জিনিসগুলো অবভিয়াস, নির্বাচন কমিশনের যেটা দায়িত্ব সেটাই তো তারা করবেন, এগুলোই তো তাদের দায়িত্বের মধ্যে পড়ে। একটা ফ্রি আর ফেয়ার ইলেকশন হবে, যেখানে কোনো রকম গন্ডগোল থাকবে না, রিগিং থাকবে না, বুথ জ্যাম থাকবে না, ছাপ্পা ভোট পড়বে না। এগুলোই তো নির্বাচন কমিশনের কাজ, এটাই তো তারা করবেন, এটাই তো করার কথা। তাহলে সেটাকে ফলো করে এই বৈঠকের পরেই টুইট করে জানানোর কেন দরকার পড়ছে? তাহলে কি এটা তারা আসলে, যেহেতু ডেরেক ওব্রায়ানরা তারা তাদের অপমান করা হয়েছে বলে একটা প্রেস কনফারেন্স করেছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেখেছেন, ওটা এক পেশে হয়ে যাচ্ছে বলে তার জবাব দিলেন। এবার জবাবটা যদি আসলে তাহলে তৃণমূলের উদ্দেশ্যে দেওয়া হয়ে থাকে, তাহলে কি এটাই বোঝাতে চাইলেন যে এই বিষয়গুলোর সঙ্গে তাদের কিছু না কিছু যোগ রয়েছে, এগুলো তাদের গায়ে কি লেপটে দেওয়া হলো? এগুলো কিন্তু ভাবার বিষয়, জানেন তো। কিছু কিছু জিনিস থাকে যেগুলো অদ্ভুত লাগে, এবং যেগুলো আপনাদের অদ্ভুত মনে হলেও আসলে তার মধ্যে বার্তা থাকে, যেটা বুঝে নেওয়ার জন্য থাকে। বলে না, সমঝদারও কে লিয়ে ইশারা হি কাফি হতা হ্যায়। তো এটা তো ইশারার থেকেও অনেক বেশি। জানা গেছে নির্বাচন কমিশন যখন ওই বৈঠকের মধ্যে বলেছিল তারা চান বাংলায় ভয়মুক্ত ভোট করতে, তখন তৃণমূল নেতারা নাকি বলেছিলেন তারা চান বাংলায় দিল্লির নিয়ন্ত্রণ মুক্ত ভোট হোক। এক কথা দু কথায় দুপক্ষই উত্তেজিত হয়ে পড়েছিলেন। এবার দেখুন, কোনোটার মধ্যে কিন্তু কারুর কোনো কন্ট্রাডিকশন নেই, কিন্তু কোন কথার জবাবে একটা ভয়মুক্ত ভোট হওয়া উচিত, এটা যদি নির্বাচন কমিশন বলে এখানে তো কোনো রাজনৈতিক দল, তাদের বলা উচিত যে হ্যাঁ আমরাও তো তাই চাই, সেটাতে সায় দেওয়া যাবে না। এইখান থেকে গোটা জটিলতাগুলো বাড়ে, জানেন তো। কিন্তু দেখুন, ডেরেক ওব্রায়ান যখন বলেছেন বিচারাধীন বিষয় হওয়ায় তারা 27 লক্ষের নাম বাদ যাওয়ার বিষয়টা সেভাবে তোলেননি, তখন তাকে অবিশ্বাসের কোনো কারণ দেখছি না, এটা আমরা বুঝে গেছি। বরং মনে হচ্ছে কি জানেন, ওই পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ভোটাররা তারা আসলে ত্রিকালদর্শী। তারা জানতেন কেউ কথা রাখে না, কেউ কথা রাখবে না,
রাজনীতিকরা তো নাই। মঙ্গলকোটের বিধানসভায় চাকদা বলে একটা গ্রাম আছে, জানেন তো? সেই চাকদার একটা বুথের বিবেচনাধীন সেই 236 জন ভোটারের মধ্যে মাত্র 36 জনের নাম উঠেছে ওই ভোটার তালিকায়। অর্থাৎ 236 জন বিবেচনাধীনের মধ্যে 200 জন ভোটারের নামই বাদ চলে গেছে। এরপরই চাকদা গ্রামের মানুষজন বলতে শুরু করেছেন যে যখন তাদের মধ্যে অনেকেই ভোট দিতে পারছেন না, তখন নেতাদের আর কষ্ট করে প্রচার আসার দরকার কি? তারা তো কিছু করে উঠতে পারেননি। যারা বৈধ হিসেবে চিহ্নিত হয়েছেন, যাদের নাম ভোটার তালিকায় উঠেছে, তারাও বলছেন যে আরে আমরা উঠেছি ঠিক আছে, কিন্তু আমাদেরই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এরা সবাই বাদ পড়ে গেলেন, আপনারা কিছু বলছেন না, এরা ভোট দিতে পারছেন না, আপনাদের কিছু করার নেই, তখন আমরা কেন ভোট দিতে যাবো অকারণে? অর্থাৎ যারা বাদ গেছেন তারা তো ভোট দিতে পারবেনই না, যারা ভোট দিতে পারতেন তারাও প্রতিবাদে ভোট দিতে চাইছেন না। এবং সব থেকে বড় কথা, এটার জন্য তারা নেতাদের দায়ী করছেন, এবং সেই জন্যই নেতাদের বলছেন কষ্ট করে আপনারা কেন আসবেন, আপনাদের এসে দরকার কি আছে, কাজে লাগেন না। ও কারণ এখন এখানে এসে প্রচার করবেন, এটা শোনার মতো মানসিকতা আমাদের নেই। এবার এটাকে কীভাবে ব্যাখ্যা করব? তো পরিষ্কার, নেতারা যে এসআইআর ইস্যুটাকে যে যার মতো করে ভোটের ইস্যু করছেন, ভোটারদের পাশে আছি বলে আসলে যে খুঁড়োর কলটা ঝুলিয়েছেন, এই দ্বিচারিতা ধরতে পেরে গেছেন বলেই হয়তো গ্রাম শুদ্ধ লোক এই নেতাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। মানে যদি এইভাবে মঙ্গলকোটের গ্রামের মানুষদের ওই প্রতিবাদটাকে আমরা ব্যাখ্যা করি, তাহলে বুঝতে হবে রাজনীতি যতই বহুমত এবং পথে বিশ্বাসী হোক, মানুষ রাজনীতিকে দল ও মত নির্বিশেষে একই রূপে এখন দেখছে। এটা তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে আসলে একটা শিক্ষা। গড়জালে যে বর্ষাতে হয়, কথা দিয়ে যে কথা না রাখলে মানুষ স্বরূপটা ধরে ফেলে, এবং যে জিনিসটার বর্ষণ সম্ভব নয় সেটা নিয়ে যে গড়জাতে নেই, সেটা সব রাজনৈতিক দলেরই মনে হয় মনে রাখা উচিত। অন্তত মঙ্গলকোটের ওই গ্রামের মানুষজন সেই শিক্ষাটাই তাদের দিচ্ছে। যারা উপস্থিত আছে কার কার নাম কেটেছে একটু হাত তুলবেন। হ্যাঁ, এই ছবিটা ভালো করে তোলো তো, ভিডিও করো এটাকে, তাহলে ভোট দেবে কে? সবার যদি নাম বাদ যায় তাহলে ভোট দেবে কে? প্রশ্নটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচকের সেই প্রশ্নটাকেই বাস্তব রূপ দিয়ে বসলেন মঙ্গলকোটের বাসিন্দারা। মঙ্গলকোট বলে দিল ভোট দিতে না পারলে নেতাদের প্রবেশ নিষেধ। গণতন্ত্রের উৎসবের নাম বাদে কে বরবাদ? নেতারা লাভ ক্ষতির হিসেব করছেন, জনতার কপালে হরেক রকম আশ্বাস। সবার নাম তো উঠবে, আজ নয় কাল। দাবি করুন বৈধভাবে, কবে আদালতে যাবেন? আর ভোট হওয়ার পরে বন্ধ করে দিন, এই ভোটের কোনো মানে হয় না। তারা মনে করছেন এলিজেবল ছিলেন, তারা ট্রাইব্যুনালে আবেদন করবেন। যদি ভোটই না থাকে তাহলে ভোট প্রচার কিসের? মঙ্গলকোটের চাকদা গ্রামে ব্যানার পড়েছে, ব্যানার দিয়েছেন নাম বাদ যাওয়ারা। স্পষ্ট করে লেখা, নাম না ওঠা পর্যন্ত রাজনৈতিক নেতানেত্রীদের প্রবেশ নিষেধ। কেন? মঙ্গলকোটের চাকদা গ্রামের 53 নম্বর বুথ, মোট ভোটার 728 জন। শুনানি হয়েছিল 236 জনের। অভিযোগ, 236 জনের মধ্যে 200 জনের নাম বাতিল হয়েছে। কোনো নেতাকে আমরা আমাদের গ্রামে ঢুকতে দেবো না যতদিন আমাদের এই 200 জন নামকে যতদিন তোলা হয়েছে, ততদিন আমরা কোনো বাকি যে ভোটারগণ আছে কেউ ভোট দিতে যাবে না, প্রবেশ করতে দেবো না। তারা আমাদের সমস্যার সমাধান করুক, তারাই তো দায়ী। তারা কেন জানে না? তাদের নেতাদের যে দলকে আমরা ভোট দিই সেই দলকে আমরা শিব বলে মানি, তাহলে সেই দলের নেতারা কই? তাহলে তারা আমাদের কি দেখছে? যে মাত্র 36 জনের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, বাকি 200 জনের ডিলেট হয়ে গিয়েছে। এমনকি আমার ছোট ভাইয়ের আছে, আমার বাপের আছে, আমার মায়ের আছে, অথচ আমার নাই। নেতারা আমাদের পাশেও দাঁড়ায় নাই, তার সংশোধন করবে, ততদিন আমাদের ভোট দেবো না। বাংলায় শিয়রে ভোট, কিন্তু চাকদা গ্রামে এ যেন নেতাদের দুয়ারে বিপদ। কোথায় রং বেরঙের ব্যানার নিয়ে প্রচার হবে, উল্টে ব্যানার নিয়ে প্রচারে নেমেছেন স্থানীয়রাই। যাদের নাম রয়েছে তারাও বলছেন বাকিদের নাম না উঠলে ভোট দেবেন না তারাও। এমন উলট পুরাণে হকচকিয়ে যাচ্ছেন নেতা নেত্রীরা। আমাদের কর্মীরা আছে, আমার যারা বুথ সভাপতি আছে, তারা এই ক্ষোভটা তো আর কোনো রাজনীতি নেতাদের নয়, আর এর জন্য তৃণমূল দায়ী না। হ্যাঁ, নিশ্চয়ই যাবো, কেন যাবো না? যাওয়ার চেষ্টা করবো, দেখবো, দেখা করবো, তাদের কি সমস্যা জানবো।
সেই যে জীবনানন্দ দাশ লিখেছিলেন না, সবাই সবার দিকে আর চোখে চায়। এতক্ষণ সমস্ত কথাবার্তা শুনে মনে হচ্ছে জীবনানন্দের সার্থকতা প্রমাণেই সবাই সবার দিকে আর চোখে চাইছেন। আজ মনোনয়ন জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অবজারভারকে অবজার্ভ করে নিয়েছেন, বলেছেন তার মনোনয়নপত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে, আর সব দেখে শুনে এটা বুঝতে বাংলায় ওয়ার্ক কালচার বলে একটা বিষয় আছে। এখানকার মানুষজন ভালো করে নিজেদের দায়িত্ব পালন করে। অর্থাৎ এ রাজ্যে পুলিশ পর্যবেক্ষকদের মধ্যে কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিত, মানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাজ করছেন বলে তৃণমূল যখন কমিশনকে চিঠি দিচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কমিশন নিযুক্ত পর্যবেক্ষকদের বার্তা দিচ্ছেন এ রাজ্যের পুলিশ প্রশাসন নিরপেক্ষ এবং স্বচ্ছ, তাদের দিয়েই ভালো কাজ হওয়া সম্ভব। মানে একই সঙ্গে দ্বিমুখী বার্তা, একটা বিভ্রান্তি। রাজনৈতিক দল এছাড়া আর কি চায় বলুন তো? এছাড়া এইটা আমার কাগজ, এটা সই করতে হবে, আপনারা আমায় দিন আমি করে দিচ্ছি। যদি ঠিক না থাকে আমাকে প্লিজ একবার জানাবেন, ভালো করে দেখুন, পরে কিন্তু বলবেন না যেটা হয়নি। যদি কোনো কিছু বাকি থাকে বলুন, আমি রেক্টিফাই করবো। সবই দেওয়া আছে। তাও আমি সেন্ট জেভিয়ার ক্যাথলিক ইউনিভার্সিটি ওয়াকওভার বিশ্ববিদ্যালয়ের ডক্টর ডিগ্রি করে দিয়েছি এখানকার গ্রুপ। কি অবজারভার ঠিক আছে তো? আমাদের অফিসারটা ভালো কাজ করে, একটু করে দিতে পারে। দেখুন, যতই এই বিতর্কগুলো উঠুক, একটা জিনিস তো খুব পরিষ্কার, বিতর্ক তো তখনই ওঠে যখন একটু কড়াকড়ি হয়। এই অবজারভারদের নিয়ে কড়া নজরদারি চালাচ্ছে কমিশন, এটা তো পরিষ্কার। প্রয়োজনে অবজারভারদেরও যে কমিশন কড়া নজরে রেখেছে, পান থেকে চুন খসলেই যে শাস্তি দেওয়া হচ্ছে, সেটাও তো ওই কোচবিহার দক্ষিণের অবজারভারের ক্ষেত্রে দেখা গেছে। মানে কমিশন বুঝিয়ে দিতে চাইছে গোটা প্রক্রিয়াতেই তারা বিন্দুমাত্র ঢেলে দিতে রাজি নয়। এবার যখন এই পরিস্থিতিতে তৃণমূল কমিশনের ওপর চাপ তৈরির চেষ্টা চালাচ্ছে, তখন বিরোধীরা কখনো পিছিয়ে থাকতে পারে? তারাও নালিশ ঠুকতে চলছেন কমিশনের দরবারে। এবার তাদের নালিশের কাঠগড়ায় কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিযোগ কি? তিনি উস্কানি দিচ্ছেন। এই অভিযোগ তুলেই চিঠি দিয়েছে বিজেপি। তাদের দাবি পূর্ব বর্ধমানের রায়নায় অভিষেকের করা মন্তব্য হিংসা ছড়াতে পারে। এবার জনসভা থেকে অভিষেক কি বলেছিলেন? প্রথম দফায় বিজেপির মাথা, ঘাড়, হাত পা ভেঙে দিতে, আর দ্বিতীয় দফায় ঘাড় মেরুদণ্ড ভেঙে বল হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বিদায় করে দিতে। এবার বিজেপির অভিযোগ হচ্ছে এই ভাষাটা আসলে প্রচ্ছন্ন হুমকি, এতে আতঙ্কের পরিবেশ তৈরি হবে। তবে ঘটা করে এই অভিযোগ তো করা হলো, এদের ফল কী হবে? বিজেপিরও হয়তো সন্দেহ আছে, তাই যে চিঠিতে তারা অভিষেকের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছে, সেখানেই কমিশনকে তাদের করা আগের অভিযোগের কথাও মনে করিয়ে দিয়েছে। এর আগে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও উস্কানি দেওয়ার অভিযোগ জানিয়েছিল, কিন্তু তা নিয়ে এখনও কোনো পদক্ষেপ হয়নি। চিঠিতে কিন্তু পরিষ্কার ভাষায় সেই কথাটাও লিখে দেওয়া হয়েছে। এবার এটাও তো একটা পাল্টা চাপ, মানে চাপ পাল্টা চাপের খেলা চলছে। আসলে এইসব অভিযোগ নিয়ে না গর্জন হয় জোরে, বর্ষণ না হওয়ার সম্ভাবনাটাই প্রবল থাকে। এই যে বিজেপির অভিযোগের চিঠি এবং তাতে আগের চিঠির কথা উল্লেখ, সেটাই কিন্তু এই গর্জন বর্ষণের যেটা গোলমেলে সম্পর্ক, সেটাই তুলে ধরছে। প্রাণীমূলক মন্তব্য তো পিসি আর ভাইপোর মধ্যে কম্পিটিশন চলছে। ভাইপো যদি একটু কম যায়, পিসি তার 3 গুণ উপরে যাচ্ছে। এবং যেখানে যেখানে গিয়ে উনি যে সমস্ত বক্তব্য রাখছেন, বোঝা যাচ্ছে না যে উনি তৃণমূল কংগ্রেসের নেতা নাকি গুন্ডা, তৃণমূল কংগ্রেসের পোষা গুন্ডা। আচ্ছা, কথা বলুন তো, জীবনে কোনোদিন শুনেছেন যে নির্বাচনে বিধিভঙ্গে কোনো নেতা পরবর্তী জীবনে কোনো শাস্তি পেয়েছেন? কিন্তু শাস্তি হোক বা না হোক, এই অভিযোগ জানিয়ে যাওয়াটাই দস্তুর, কারণ এটা প্রচারের অঙ্গ। তাই ভোটের বাংলায় অভিযোগ জানিয়ে যাওয়ার ট্র্যাডিশনটাও সমানে চলছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজও ফের কমিশনে নতুন করে অভিযোগ দায়ের হয়েছে। আর তাই এবারে ওই হরিরামপুরের সভা থেকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মন্তব্য করা নিয়ে অভিযোগ জানিয়েছে বিজেপির প্রতিনিধিরা। এবার বল আবার কমিশনের কোর্টে, কিন্তু কমিশন কখন ব্যবস্থা নেয় সেই দিকে না তাকিয়ে থেকে
অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সরাসরি পুলিশে অভিযোগ করে দিয়েছেন এক বিজেপি প্রার্থী। তিনি জলপাইগুড়ির পদ্মপ্রার্থী অনন্তদেব অধিকারী। তার অভিযোগ, তৃণমূল প্রার্থীর প্রচারে এসে সভায় দাঁড়িয়ে তাকে মাতাল দুশ্চরিত্র বলে দেগে দিয়েছেন অভিষেক। এবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে এই জন্য ক্ষমা চাইতে বলেছিলেন আগেই। স্বাভাবিকভাবেই তৃণমূল সেই দাবিটা নস্যাৎ করে দিচ্ছে, পাত্তা দেয়নি। এবার জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী বলেছেন যে ক্ষমা চাওয়ার এক্ষেত্রে কোনো প্রশ্নই নেই। তাই সরাসরি কোতোয়ালি থানায় গিয়ে অভিষেকের বিরুদ্ধে একদম লিখিত অভিযোগ দায়ের করে দিয়েছেন বিজেপির প্রার্থী অনন্তদেব অধিকারী। মানে বলটাকে তিনি আপাতত ঠেলে দিয়েছেন কমিশনের হাতে থাকা পুলিশ প্রশাসনের কোর্টে। এটাও কিন্তু ঘুরে আলটিমেটলি কমিশনের ওপরেই চাপবে। বিজেপির প্রার্থী তিনি অর্ধেক সময় নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকে। এর পাশাপাশি মহিলাদের উপর অসম্মানজনক কথাবার্তা এবং আচরণ তার রয়েছে, যেটা সর্বজন বিদিত। অভিষেক ব্যানার্জি আমাদের তৃণমূল জেনারেল সেক্রেটারি যে আমার সম্পর্কে অসত্য কথা বলেছে, তার উপরে একটা অভিষেক ব্যানার্জি করছেন গতকাল এসে এটা ডিউরিং ইলেকশন টাইমের সময় প্রার্থীর বিরুদ্ধে বলে গেছেন এই কথাটা। সেটা শুধু এটা মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন তা না, রিপ্রেজেন্টেশন পিপলস অ্যাক্টের ভায়োলেশন 1951 যে অ্যাক্ট আছে সেটা ভায়োলেশন, এবং অবশ্যই একটা ক্রিমিনাল অফেন্স বটে, ডিফামেশন অ্যাক্সিডেন্ট ডিফামেশন বটে। আজকে বলছে দাদাকে ক্ষমা চাইতে। ক্ষমা তো দূরের কথা, প্রমাণ দিতে পারবো যে তিনি মন্তব্য করেন কি করেন না, আর বিজেপি কতটা নোংরা। একটা কথা বেশ বোঝা যাচ্ছে, অভিযোগের পর অভিযোগ জমা পড়ছে, কিন্তু হুঁশিয়ারি, হুমকি, কুকথার বন্যা তাতে থামছে না। নেতাদের ভাষার দাপটে সাধারণ মানুষের কান একেবারে ঝালাপালা। কিন্তু এবার ওই নেতাদের কুকথা থামানোর একটা দারুণ প্রেসক্রিপশন পাওয়া গেছে, জানেন তো। মানে এটা এই ভোটের বাজারে এর থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। এবং সেটা এসছে কোত্থেকে জানেন? একদম রাজ্য রাজনীতির থেকে অনেক দূরে, সুন্দরবন থেকে। এবং সেই অভ্যর্থ ওষুধ, অভিনব ওষুধটা কারা দিয়েছেন জানেন? ওই সুন্দরবনের মৌলেরা। তাদের মতে এই নেতাদের কুকথা থামাতে তাদের মুখে মধু দেওয়া উচিত। এই প্রস্তাব ওই মধু সংগ্রহকারী মৌলেদের। গোটা বাংলায় যখন ভোটের হাওয়া, ঠিক তখনই জঙ্গলে জঙ্গলে শুরু হয়েছে এবছরের মতো মধু সংগ্রহের কাজ। আর বন দপ্তরের কড়া নজরদারিতে আজ কাজ শুরু হয়েছে। মধু কাটার কাজে ওই চাক ভেঙে তো মধু নিয়ে আসবেন, তার জন্য মৌলেরা ঢুকে পড়েছেন সুন্দরবন টাইগার রিজার্ভের একদম গভীর জঙ্গলে আর কি। ফিরে আসবেন 15 দিন পর। আর তার আগেই মৌলেরা শুনিয়েছেন এই প্রেসক্রিপশনটা। সোজা কথায়, নেতারা যদি একটু মধু মুখে দিয়ে জনসভায় যান, তবে যেরকম মধুর বিক্রি বাড়বে, তেমনি নেতাদের মুখেও হয়তো কুকথার বদলে সুমধুর সব বাক্য বেরোবে। সময় সুন্দরবনের নেতারা তো অনেক গালিগালাজ করে, তা সুন্দরবনের আমরা এই মধু সংগ্রহ করে এনে দিলে যদি নেতারা খায়, কিছু যদি মধুর মতন কথা বলে, তাহলে মনে হয় ভালো লাগবে। প্রস্তাবটা অসাধারণ এবং অভিনব। একবার ভাবুন তো, মুখে মধু দিয়ে যদি সত্যি এই রাজনৈতিক নেতারা মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করতেন, তাহলে কীরকম হতো? সবটাই মধুময় হয়ে উঠত। ওং মধুবাতা ঋতায়তে মধুকরন্তি সিন্ধব, ওই মন্ত্রতন্ত্র পড়া হয় না, ওই সেরকম আর কি। কিন্তু বাস্তবের ছবিটা ঘটনাচক্রে ঠিক তার উল্টো। মধু নয়, বরং শিষ্টাচার ভুলে বিষোদ্গার করে যাচ্ছেন নেতা নেত্রীরা। আর তীব্র গরম আর দক্ষিণ রেলের আতঙ্ক মাথায় নিয়ে এই মৌলেরা মধু খুঁজে চলেছেন গভীর জঙ্গলে, এই আমাদের ভোটারদের মতো। আশা করব এই সুন্দরবনের গভীর থেকে আনা মধু সেটা রাজনীতির ময়দানে নেতাদের তিক্ত ভাষাটা পাল্টাতে পারে, যাতে আমাদের কানেও একটু মিষ্টি কথা ঢোকে। আর যদি আমাদের জীবনটা একটু মধুময় হয়, তাহলে তার কোনো কথাই নেই।